আজকে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করতে চলেছি যে বইটি আপনার থট প্রসেসকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। এর আগে এই বইটির নাম হয়তো আপনারা অনেকবার শুনেছেন বা অনেকেই থাকবেন এই বইটি আপনারা পড়েছেন, বাট প্র্যাকটিক্যালি লাইফে ইমপ্লিমেন্ট করা হয়ে ওঠেনি। তাই শুরু করতে চলেছি একটি নতুন সামারি। বন্ধুরা, এই দুনিয়ায় অনেকেই আছেন যারা সফল হওয়ার এবং জীবনে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখেন, কিন্তু এমন অনেক কম লোকই আছেন যারা জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন। আসলে তারা সফলতার সিঁড়ি তখনই চড়তে পারে যখন তাদের সফলতার রাস্তা অথবা সূত্রাবলী সম্পর্কে জানা থাকে। আর এ বিষয়ে আমাদের স্বচ্ছ ধারণা একটি বইয়ের থেকে ভালো আর কি বা দিতে পারে। তাই আজকে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা শুধু আমাদের জ্ঞান অর্জনেই সাহায্য করে না, বরং প্রদান করে সফলতার চাবিকাঠি। চলুন একটি গল্প দিয়েই শুরু করা যাক। সালটা মোটামুটি 1917, যখন নেপোলিয়ান হিল নামের এক তরুণ উদ্যমী যুবক তার সাংবাদিকতা কেরিয়ারকে পারসিউ করছিলেন। এই যুবকের গল্প ঠিক এমন, যিনি 1883 সালে আমেরিকার গ্রামীণ ভার্জিনিয়ার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 12 বছর বয়সে তিনি সম্পূর্ণরূপে অনাথ হন এবং তারপর থেকে তার আত্মীয়দের কাছেই তিনি মানুষ হন। এত প্রতিবন্ধকতার সাথেও তিনি তার পড়াশোনা চালিয়ে গেলেন এবং পরবর্তীতে একটি প্রতিষ্ঠিত সংস্থায় নিজেকে দক্ষ সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। খুব কাছ থেকে দেখা অভাব অনটন তার মনের মধ্যে একটি প্রশ্নের সঞ্চার করেছিল যে কিভাবে কিছু মানুষ সারা জীবনের জন্য গরিব থেকে যায়, আবার অপরদিকে কিভাবে কিছু মানুষ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে টাকা পয়সা উপার্জন করে এবং নিজেদেরকে একটি সুন্দর সাজানো গোছানো জীবন উপহার দেয়। ঠিক এমন সময় তার সাংবাদিকতা কেরিয়ারের মধ্য গগনে তিনি এমন একটি সুযোগ পান যা তার প্রশ্নের উত্তর দিয়েছিল এবং তার জীবন সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। তিনি অসাধারণ একটি অ্যাসাইনমেন্ট পান, যার দরুন তাকে অনেক সফল ব্যক্তিদের ইন্টারভিউ নিতে হয়েছিল এবং তাদের সফলতার গল্প তিনি জানার সুযোগ পেয়েছিলেন। যাদের নাম তিনি ইন্টারভিউয়ে তালিকাভুক্ত করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অ্যান্ড্রু কার্নেগি, যিনি ছিলেন একজন আমেরিকান বিজনেসম্যান এবং সেই সময় আমেরিকার ধনী ব্যক্তিদের মধ্যে একজন। যখন নেপোলিয়ান হিল তার ইন্টারভিউ নিচ্ছিলেন, সেই সময় অ্যান্ড্রু কার্নেগি নেপোলিয়ান হিলকে বলেন, আপনার প্রশ্ন অত্যন্ত চমৎকার। আপনি কি আমার জন্য একটি রিসার্চ প্রজেক্টে কাজ করবেন যেখানে আপনাকে আমার সাজেস্ট করা 500 সফল ব্যক্তিদের ইন্টারভিউ নিতে হবে এবং তাদের সফলতার গল্প শুনে একটি কমন ফর্মুলা তৈরি করতে হবে যা অতি সাধারণ মানের মানুষ নিজের সাফল্যের চাবিকাঠি হিসেবে ব্যবহার করতে পারে। নেপোলিয়ান হিল তৎক্ষণাৎ তার প্রস্তাব গ্রহণ করেছিলেন এবং বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার হলো এই রিসার্চ এবং ইন্টারভিউ আগামী 20 বছর ধরে চলেছিল। এই দীর্ঘ সময়কাল যাবৎ সেই সময়ের সবচেয়ে ধনী এবং মহান ব্যক্তিদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন থমাস এডিসন, যাকে আমেরিকার গ্রেটেস্ট ইনভেন্টরও বলা হয়, যিনি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন; আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি প্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন; স্যার হেনরি ফোর্ড, যিনি ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন; এবং থিওডর রুজভেল্ট, যিনি আমেরিকার 26তম প্রেসিডেন্ট ছিলেন। এই ইন্টারভিউ চলাকালীন প্রত্যেকের কাছেই তাদের সফলতার রহস্য জানতে চাওয়া হয়েছিল। প্রত্যেক সফল ব্যক্তির ইন্টারভিউয়ের পরে নেপোলিয়ান হিল তাদের উত্তর এবং যুক্তি সুনির্দিষ্ট আকারে একটি নোটে লিখে রেখেছিলেন এবং পরবর্তীকালে তা অ্যান্ড্রু কার্নেগির সহায়তায় তিনি একটি বইয়ের আকারে প্রকাশ করেন এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই ছিল একটি কমন সাকসেস ফর্মুলা লিপিবদ্ধ করা। বইটি প্রকাশ পায় 1937 সালে এবং প্রকাশ পাওয়ার সাথে সাথেই বইটির অন্তর্নিহিত জাদুকাঠি পাঠকদের রাতারাতি মোহিত করেছিল, যা পৃথিবীর সর্ববিক্রিত বইগুলোর মধ্যে একটি। এই মুহূর্তে এই বইটির সর্ববিক্রিত কপির পরিমাণ 15 মিলিয়নেরও বেশি। প্রকাশিত হওয়ার 80 বছর পরেও বইটি সমানভাবে জনপ্রিয় এবং জনপ্রিয়তার নিরিখে বইটি বিশ্বের টপ 10 ব্যবসায়িক বইগুলোর মধ্যে একটি, যা বদলে দিয়েছে অসংখ্য মানুষের চিন্তা করার ধরন এবং বাস্তবায়িত করেছে তাদের ধনী হওয়ার স্বপ্নকে। বন্ধুরা, এতক্ষণ আমরা যে বইটি নিয়ে আলোচনা করছিলাম, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। চলুন বন্ধুরা,
তাহলে নেপোলিয়ন হিলের লেখা এই বিখ্যাত বইয়ের সাকসেসফুল ফর্মুলার প্রথম স্টেপ নিয়ে আলোচনা করা যাক, যা সেই সময়ের প্রত্যেক সফল ব্যক্তি ফলো করেছিলেন। এখানে তিনি আক্ষরিক অর্থে রিচ বলতে শুধু ধনীদেরই বোঝাননি, বুঝিয়েছেন সমস্ত অন্তর্নিহিত সফলতার গল্পকে। তবে তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে ভবিষ্যতে আমরা এই রকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। লেখক এই সাকসেসফুল স্টোরির প্রথম স্টেপটি একটি সুন্দর গল্পর আকারে প্রকাশ করেছেন, যা আপনাদের প্রত্যেকের জীবনকে সুখী এবং সফল বানাতে সাহায্য করবে। থটস অ্যান্ড বার্নিং ডিজায়ার, দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্টস। মানুষের চিন্তা শক্তি সকল অনুপ্রেরণার উৎস, আর এই চিন্তাই পারে মানুষকে সঠিক দিকে পরিচালনা করতে। আপনি যা ভাববেন তাই কিন্তু বাস্তবিক রূপে রূপ নেবে। উদাহরণস্বরূপ লেখক এখানে বার্ন নামের একজন ব্যক্তির কথা বলেছেন, যিনি সেই সময়ের বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসনের ব্যবসায়িক পার্টনার হয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তার দুটো বাধা ছিল। প্রথমত, তিনি থমাস এডিসনকে সরাসরি জানতেন না, এবং দ্বিতীয়ত, বিজ্ঞানী যে সিটিতে থাকতেন সেই সিটিতে গিয়ে দেখা করার মতো সামর্থ্য তার কাছে ছিল না। এই পরিস্থিতি সচরাচর মানুষকে পিছু পা হতে সাহায্য করে, কিন্তু বার্ন তাদের মধ্যে ছিলেন না। কথায় আছে, তাৎক্ষণিক পরাজয়কে গ্রহণ করে ময়দান ছেড়ে দেওয়াই অসফলতার প্রথম কারণ। কিন্তু আপনি যদি আপনার সমস্ত প্রতিকূলতাকে জয় করে আপনার ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যান, তবে সফলতা অবশ্যই আসবে। বার্ন পরবর্তীতে এডিসনের কাছে দেখা করতে গিয়েছিলেন এবং তাকে সরাসরি তার পার্টনার হওয়ার জন্য ঘোষণা করেছিলেন। পরবর্তীতে থমাস এডিসন তার প্রতিভায় মুগ্ধ হয়ে বার্নকে তার ব্যবসায়িক পার্টনার হওয়ার সুযোগ দিয়েছিলেন। এই প্রবল ইচ্ছাশক্তি হলো আপনার সমস্ত সফলতার প্রথম পদক্ষেপ, অর্থাৎ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট ইজ দ্য বার্নিং ডিজায়ার। এ বিষয়ে লেখক নেপোলিয়ন হিল বলেছেন, আপনার ইচ্ছাই সব কিছু। ধনী হওয়ার জন্য সম্পদ অর্জন অবশ্যম্ভাবী যদি আপনার থাকে প্রবল ইচ্ছাশক্তি। সেই ইচ্ছাশক্তি যা আপনার মন এবং মস্তিষ্কে এমনভাবে বাসা বাঁধবে যা আপনার মানসিক চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে সফলতার দিকে নিয়ে যাবে। এই গল্পে লেখক তার কনিষ্ঠ পুত্রের কথা বলেছিলেন, যে ছিল জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। তিনি এবং তার স্ত্রী মন থেকে চাইতেন যে তার পুত্র যেন কোনো একদিন কথা বলতে পারে। পরবর্তীকালে তা অদ্ভুতভাবে সম্ভব হয়েছিল। গল্পে লেখক এই প্রবল ইচ্ছাশক্তির কথাই ব্যক্ত করেছেন এবং বোঝাতে চেয়েছেন যে আমাদের মস্তিষ্কের কোনো সীমানা নেই, শুধুমাত্র সেই সীমানা ছাড়া যার রুটম্যাপ আমরা আমাদের মস্তিষ্কে আগে থেকেই তৈরি করে রাখি। সফলতার এই দ্বিতীয় ফর্মুলাই হচ্ছে আস্থা, যা ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য বিশ্বাস যোগায়। আর এই আস্থাই যদি আপনার অবচেতন মনে একবার বাসা বেঁধে ফেলে, তাহলে তো কোনো কথাই নেই, তার বাস্তব রূপ নিতে বেশি সময় লাগবে না। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করেন, তার বাস্তব কিন্তু নেগেটিভভাবেই হবে, এবং তার ঠিক উল্টোটা আপনি যদি পজিটিভ ভাবেন, তাহলে আপনার জীবনেও কিন্তু পজিটিভ ইচ্ছেগুলো বাস্তব রূপ নেবে। এই ইচ্ছেগুলোকেই একটি খাতায় লিখে রাখুন এবং বারবার তার স্মৃতিচারণা এমনভাবে করুন যাতে তার একটা স্বচ্ছ চিত্র আপনার মস্তিষ্কে তৈরি হয়ে যায়। এই সফলতার যাত্রাপথেই তৃতীয় ফর্মুলা হচ্ছে অটো সাজেশন, অর্থাৎ নিজের মস্তিষ্ককে বোঝানো। আপনি যে লক্ষ্য অর্জন করতে চাইছেন সেই লক্ষ্যকে আপনার অবচেতন মনে কি করে প্রবেশ করাবেন, তার জন্য লেখক এখানে 3টি টিপস দিয়েছেন। প্রথম টিপসটি হলো এই লক্ষ্যগুলোকে একটি নির্দিষ্ট আকারে একটি নির্দিষ্ট জায়গায় লিখে রাখা। দ্বিতীয়টি হলো সেটিকে বারবার স্মৃতিচারণা করা, এবং তৃতীয় হলো এটিকে প্রত্যেক দিন 2 বার পুনরাবৃত্তি করা। তবে একটি কথা মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি, আপনি যে বিষয় নিয়ে ভাবুন না কেন তা কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ হতে হবে। সত্যিকারের আবেগ ছাড়া আপনার অবচেতন মন কিন্তু এই বিষয়গুলোকে কখনোই গ্রহণ করবে না। এই বিশেষ ফর্মুলার চতুর্থ পদক্ষেপ হচ্ছে বিশেষ কর্মদক্ষতা এবং ব্যক্তিগত অনুভব। অর্থাৎ আপনার যদি কোনো বিশেষ কর্মদক্ষতা বা অনুভব না থাকে, তাহলে কিন্তু সেই কাজের সম্পর্কে লক্ষ্য অর্জন করাটা কিন্তু এক রকমের অবাস্তব হয়ে দাঁড়াবে। কারণ
সেক্ষেত্রে কিন্তু আপনার কল্পনা শক্তি কোনো কাজ করবে না। ধরুন আপনি একজন সফটওয়্যার ডেভেলপার হতে চান, কিন্তু আপনার কম্পিউটার এবং তার প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণাই নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। তবে সফল হওয়ার আরেকটি রাস্তা নিশ্চয়ই আছে, সেটি হলো মাস্টার মাইন্ড গ্রুপ। এমন একটি গ্রুপ যার প্রত্যেকটি সদস্য সেই বিষয়ে অত্যন্ত কর্মদক্ষ। সেই মাস্টার মাইন্ড গ্রুপকে কাজে লাগিয়ে আপনি অত্যন্ত সফল হতে পারেন। এটির প্রত্যক্ষ উদাহরণ হলো হেনরি ফোর্ড, যিনি তার অত্যন্ত দক্ষ টিমকে কাজে লাগিয়ে একটি $1 বিলিয়ন কোম্পানি ফর্ম করেছিলেন। আজকে সেই কোম্পানি ফোর্ড কোম্পানি বলেই বিখ্যাত। এই সফলতার পঞ্চম সিঁড়ি হচ্ছে আপনার কল্পনা শক্তি, অর্থাৎ দ্য ইমাজিনেশন অফ ইয়োর মাইন্ড। কল্পনা শক্তিকে লেখক এখানে মস্তিষ্কের ওয়ার্কশপ হিসেবে তুলনা করেছেন। অর্থাৎ কেউ যদি প্রবলভাবে কল্পনা করেন তবে তা অবশ্যই বাস্তবায়িত হবে। কোনো ব্যক্তি যদি এ বিষয়ে কল্পনা করেন যে তিনি একটি লাক্সারি গাড়ির মালিক হতে চান, তবে এই বইয়ে লেখা 13টি সূত্র তাকে সেই বাস্তবায়নের জন্য অবশ্যই সাহায্য করবে। এই ধরুন সেই যুবকের কথাই আলোচনা করা যাক, যে যুবকের কল্পনা শক্তি কোকা কোলার মতো একটি ঠান্ডা পানীয়র ব্র্যান্ডকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছিল। এই কোম্পানির প্রকৃত প্রতিষ্ঠাপক, অর্থাৎ যিনি ফর্মুলা তৈরি করেছিলেন, তিনি কখনো কল্পনা করতে পারেননি এই কোম্পানি একদিন বাস্তব রূপ নিতে পারে। তাই তিনি এক যুবককে এই কোম্পানির ফর্মুলা বিক্রি করে দিয়েছিলেন, যার কল্পনা শক্তি আজকে এই ব্র্যান্ডের অন্যতম হওয়ার কারণ। নেপোলিয়ন হিলের সফলতার ষষ্ঠ মন্ত্র হচ্ছে সুব্যবস্থাপিত পরিকল্পনা। আপনি যে লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছেন তার নিশ্চিত সুপরিকল্পনা এবং একটি নির্দিষ্ট মানচিত্র থাকা অত্যন্ত জরুরি। লেখক এ বিষয়ে একদল সুদক্ষ ও নিপুণ টিমের কথা বলেছে, যারা এই পরিকল্পনাকে তৈরি করবে। তিনি এও বলেছেন, যদি পরিকল্পনা অনুযায়ী কোনো কারণে লক্ষ্যমাত্রা অর্জন না হয়, তাহলে পরিকল্পনার রাস্তা বদল করা। সপ্তম আশ্চর্যের মতো শোনালেও লেখক তার সফলতার সপ্তম সিঁড়িতে বলেছেন দ্য এবিলিটি অফ ডিসিশন মেকিংয়ের কথা, অর্থাৎ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই গুণ ছিল হেনরি ফোর্ডের উৎকৃষ্ট গুণগুলোর মধ্যে সবচেয়ে উপরে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ ছিল এটাই যে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন এবং তিনি যে সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তে টিকে থাকতেন। এ বিষয়ে লেখক বলেছেন, সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজলভ্য জিনিসগুলোর মধ্যে একটি। তাই নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া শুরু করুন। প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারাই বাস্তবিক জীবনে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞ। তাই আপনার সিদ্ধান্ত না নেওয়ার এবং পরিস্থিতির উপর ছেড়ে দেওয়ার প্রবণতাকে আজ থেকেই বদলে দেওয়ার চেষ্টা করুন। নেপোলিয়ন হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের প্রত্যেকটি ফর্মুলা হচ্ছে পরীক্ষিত পদক্ষেপ, যা সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার বাস্তবিক প্রতিচ্ছবি। অষ্টম অধ্যায়ে লেখক বলেছেন দ্য পাওয়ার অফ ডিভোশনের কথা, অর্থাৎ আপনার অধ্যাবসায়ের শক্তি। সফলতা অর্জনের যত বিকল্প পথই থাকুক না কেন, কঠোর অধ্যাবসায় ছাড়া তা অর্জন করা অত্যন্ত কঠিন। আজকের এই টেকনোলজি এবং দ্রুতগামী জগতে প্রত্যেক সফল ব্যক্তির কাহিনী কিন্তু তাদের দীর্ঘ অধ্যাবসায়ের গল্প জাহির করে। এই অধ্যাবসায়কে বিকশিত করতে আপনি 4টে রাস্তা অবলম্বন করতে পারেন। 1. একটি সুনির্দিষ্ট লক্ষ্য। 2. সেটি বাস্তবায়িত করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। 3. অবশ্যই আপনার একটি পজিটিভ মাইন্ড, যে সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে শুধুমাত্র পজিটিভ চিন্তাধারা নিয়ে এগিয়ে যাবে। এবং 4. অবশ্যই একটি ডিটারমাইন্ড গ্রুপ, যা আপনাকে প্রতি মুহূর্তে উৎসাহ জুগিয়ে যাবে। এখানে লেখক অবশ্যই সেই মাস্টার মাইন্ড গ্রুপের কথা বলতে চেয়েছেন। এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনাকে সফলতার নবম সিঁড়িতে পৌঁছে দিয়েছে। লেখক এখানে আলোচনা করেছেন মাস্টার মাইন্ডের শক্তি নিয়ে। একটি কথা আছে যে জ্ঞানই শক্তি, কিন্তু কেউ নিজে থেকে ধনী হওয়া যায় না। জ্ঞান তখনই শক্তিতে পরিণত হয় যখন তার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করা হয়। মাস্টার মাইন্ড হলো এমন একদল লোক যা আপনার জ্ঞান বাড়াতে পারে, যাতে এটি আপনার শক্তি হয়ে উঠতে পারে। এই লোকেদের ইচ্ছা ও উদ্দেশ্য আপনার মত একই। একটি বৈদ্যুতিক ব্যাটারির উদাহরণ দিয়ে আমরা জিনিসটি সহজেই বুঝতে পারি। একটি একক ব্যাটারি সামান্য শক্তি দেবে, কিন্তু যখন আমাদের একাধিক ব্যাটারি থাকে তখন আমরা দীর্ঘ সময়ের জন্য তাদের শক্তি পেতে থাকি।
এমনভাবেই যখন আপনার একটি মাস্টার মাইন্ড গ্রুপ থাকে তখন আপনার শক্তি বহু গুণ বৃদ্ধি পায় এবং তাদের সাহায্যে আপনার দুর্বলতাগুলিও আপনি কাটিয়ে উঠতে পারেন। তার কর্পোরেশন গঠনের আগে হেনরি ফোর্ডও একজন দরিদ্র, অশিক্ষিত এবং অজ্ঞ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি এমন 50 জন বিশ্বস্ত লোককে নিয়ে ব্যবসা চালাতেন যারা তার মাস্টার মাইন্ড। থমাস এডিসনের সাথেও তার বন্ধুত্ব ছিল। ফোর্ড এই বিশ্বস্ত ও মহান বন্ধুদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছিল। এই দক্ষ মাস্টার মাইন্ড গ্রুপের কারণে হেনরি ফোর্ড দারিদ্র্য দূর করে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে সক্ষম। শিক্ষিত ও সফল হতে তার মাত্র 10 বছর সময় লেগেছিল। সফলতার 10ম পদক্ষেপ হল সেক্স ট্রান্সমিউটেশনের রহস্য। যৌনতা নিয়ে আমরা যতই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ হই না কেন, লেখক এখানে তার রহস্যের কথা বলেছেন। ট্রান্সমিউটেশন হলো যখন শক্তি এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিণত হয়। যৌনতা একজন মানুষের সবচেয়ে শক্তিশালী উদ্দীপনা। সেক্স ট্রান্সমিউটেশন মানে আমরা আমাদের যৌন শক্তিকে আরও অনেক উৎপাদনশীল কাজে ব্যবহার করতে পারি। যৌন শক্তি সৃজনশীলতা এবং ব্যবসার জন্য সবচেয়ে ভালো ব্যবহার করা যেতে পারে। যৌনতা একটি স্বাভাবিক বিষয়, এটি মানুষের প্রয়োজনীয়তায় অন্তর্ভুক্ত। আপনি এটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না। নিয়ন্ত্রণ করা না গেলে তা ধ্বংসাত্মক অস্ত্রে পরিণত হয়, তবে এটিকে ইচ্ছাশক্তি হিসেবে ব্যবহার করা গেলে তা থেকে অনেক কিছু অর্জন করা যায়। যত সফল শিল্পী, ব্যবসায়ী এবং বিভিন্ন সফল ব্যক্তি রয়েছেন তারা এই দেহের ক্ষুধাকে তাদের সৃজনশীলতার কাজে লাগিয়ে মহান হয়ে উঠেছেন। মনকে উদ্দীপিত করার অনেক উপায় আছে, যেমন অ্যালকোহল, ড্রাগস এবং আপনার মনের ভয়, কিন্তু এসবের মধ্যে যৌনতাই সবচেয়ে শক্তিশালী। যে ব্যক্তি এটিকে নিয়ন্ত্রণ করতে অক্ষম সে প্রায়শই অপরাধ, দারিদ্র্য এবং দুর্দশায় জীবনযাপন করেন। যিনি এই শক্তি সঠিকভাবে ব্যবহার করেছেন তিনি সর্বদা আশীর্বাদ পেয়েছেন এবং তিনি একজন প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছেন। সফলতার একাদশ পদক্ষেপ হলো আপনার অবচেতন মন। আমরা সবাই জানি যে অবচেতন মনের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু এটি সেই অংশ যা আমাদের সমস্ত ইচ্ছা, আবেগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। আমাদের যা করতে হবে তা হলো আমাদের সবসময় আমাদের মনকে ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ রাখতে হবে। ধীরে ধীরে এই ইতিবাচক চিন্তাগুলি আমাদের অবচেতন মনে বসে থাকবে। এটি এমন একটি পথ যা আমাদের ধীরে ধীরে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনার উপবিবেককে উন্নত করার জন্য আপনার মনে বিশ্বাস, প্রেম, সাফল্য, আবেগ, রোম্যান্স এবং আশায় পূর্ণ চিন্তাগুলি স্থাপন করতে হবে। অপ্রয়োজনীয় ভয়, বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা বা লোভ ও কুসংস্কারের মতো চিন্তা মাথায় রাখবেন না। চেষ্টা করুন এই নেতিবাচক চিন্তা আপনার মনে যেন না আসে। নেতিবাচক চিন্তা কখনো আপনাকে সফল করতে পারে না এবং আপনি ধনী হতে পারবেন না। এটি আপনাকে আরও দারিদ্রতার দিকে ঠেলে দেবে। এই বইয়ে লেখা সফলতার দ্বাদশতম পদক্ষেপ বা সূত্র হচ্ছে আপনার মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেশিন। এটি প্রেরণ ও গ্রহণকারী উভয় ডিভাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমাদের সাফল্যের পেছনে আমাদের চিন্তা শক্তির একটা বড় হাত আছে। এখানে যে 13টি ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি নিয়ে চিন্তা করে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। আপনার ইচ্ছা থেকে আপনার কল্পনা ও আপনার অধ্যাবসায় আপনি আপনার মনে সব কিছু পরিকল্পনা করতে পারেন। আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে 10 থেকে 14 বিলিয়ন স্নায়ু কোষ পাওয়া যায়? আর মজার বিষয় হলো এই সমস্ত কোষগুলি একটি বিশেষ উপায়ে অর্ডার করার জন্য সাজানো হয়েছে। স্নায়ুকোষের বিন্যাসের এই পদ্ধতি আমাদের মানুষকে শারীরিক ও মানসিকভাবে কাজ করতে সক্ষম করে। আমাদের মস্তিষ্ক আমাদের মানসিক অবস্থার জন্যও দায়ী। এই সারাংশ থেকে আপনি যা যা শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন এবং এটি একটি অভ্যাসে পরিণত করুন। আপনি যদি চান আপনি যে কোনো অধ্যায়ে যেতে পারেন এবং জিনিসগুলি আবার পুনরাবৃত্তি করতে পারেন। আপনার মনে সেই বিবৃতিগুলি পুনরাবৃত্তি করুন যা আপনাকে অর্থ সচেতন করে তুলবে। আপনি আপনার আর্থিক সাফল্য থেকে খুব বেশি দূরে থাকবেন না। ধনী ও সফল হওয়ার এই 13টি ধাপের শেষ ধাপ হলো ষষ্ঠ ইন্দ্রিয়। বাকি 12টি ধাপ আয়ত্ত করা না পর্যন্ত আপনি এই ষষ্ঠ ইন্দ্রিয়র শক্তি বুঝতে পারবেন না।
এই ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের অবচেতন মনের একটি অংশ, যা আমাদের সৃজনশীল কল্পনা পরিচালনা করে। এটি আমাদেরকে বিশ্বের অসীম বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত করে। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় শুধুমাত্র আমাদের সৃজনশীলতার ধারণাই দেয় না, কিন্তু মাঝে মাঝে আসতে পারে এমন বিপদগুলিও নির্দেশ করে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিবেদন। অবশেষে আপনি যদি এই সারাংশের শেষে পৌঁছে থাকেন, তবে খুব কম লোকই আছেন যারা জ্ঞানের জন্য সময় বিনিয়োগ করেন। অন্যথায় আপনি অন্য কোথাও সময় নষ্ট করতে পারতেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এইরকম নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন।